তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা ডিসকাস করব অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন মানে কি। ঠিক আছে, তো ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তি শিক্ষার সম্পূর্ণ কনসেপ্ট আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং তারপর আমরা এই টপিক থেকে যে টপিকের আজকে আমরা কনসেপ্টের ক্লাস নিচ্ছি অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, তো এই টপিক থেকে বেশ কয়েকটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই টপিক থেকে কী কী প্রশ্ন আমাদের পরীক্ষায় এসেছিল। প্রত্যেক পরীক্ষায় কিন্তু এই টপিক থেকে 2টি বা 4টি প্রশ্ন কিন্তু আপনাদের আসতে দেখা গিয়েছে। সুতরাং দেরি না করে চলুন আজকে আমরা প্রথমে কনসেপ্টটা ভালো করে বুঝে নিই। কনসেপ্ট ইজ পাওয়ার। তো কনসেপ্টটা বোঝার পর আমরা অবশ্যই মূল ক্লাসে আমরা পদার্পণ করব আমাদের মূল এমসিকিউতে। তো দেখুন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা। তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে কি সেটা আমরা একটু দেখি। সমাজে সব ধরনের শিক্ষার্থীর কথা মাথায় রেখে যে শিক্ষার আয়োজন করা হয় তাকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলা হয়। ঠিক আছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে কি, এক কথায় যদি বলি তাহলে সমাজে সব ধরনের শিক্ষার্থীর কথা মাথায় রেখে যে শিক্ষার আয়োজন করা হবে তাকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলা হবে। মানে এমন একটা শিক্ষা ব্যবস্থা থাকবে যে শিক্ষা ব্যবস্থায় সব ছাত্রছাত্রীরা এখানে অন্তর্ভুক্ত হবে, ইনক্লুড হবে। ঠিক আছে, সব ছাত্রছাত্রীরা এখানে ইনক্লুড হতে পারবে। দ্যাট ইজ কল ভালো, খারাপ, গরিব, ধনী, অর্থাৎ মানে সব ধরনের ছাত্র যেখানে যে শিক্ষা ব্যবস্থায় মানে অ্যাড হতে পারবে সেই শিক্ষা ব্যবস্থাকে আমরা কি বলবো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। ইনক্লুডিং অল চিলড্রেন উইদিন দ্য রেগুলার ক্লাসরুম। একটা রেগুলার ক্লাসরুমের মধ্যে সব শিক্ষার্থী যখন অংশগ্রহণ করতে পারবে এই শিক্ষাকে আমরা বলবো কি, এটা হচ্ছে কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো সেই প্রকৃতির শিক্ষা যার লক্ষ্য হলো কোনো শিশু যেন মূল ধারার শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়। অর্থাৎ সেই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা হচ্ছে কি, সে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা হচ্ছে কোনো শিক্ষার্থী যাতে তার শিক্ষার যে সুযোগ সুবিধা থেকে সে যাতে বঞ্চিত না হয়, সব শিক্ষার্থী যাতে শিক্ষার একটা সমান সুযোগ লাভ করতে পারে। ঠিক আছে, তাদের যেন আলাদা করে বা বাদ দেওয়া না হয়। যেমন তারা একটু পিছিয়ে পড়েছে সমাজের, তাদেরকে আমরা বাদ দিলাম, তারা একটু গরিব শ্রেণী, তাদেরকে একটু বাদ দিলাম এই শিক্ষার ক্ষেত্রে, এই ধরনের যেন সমস্যা না হয়। সবাই যেন সমান সুযোগ সুবিধা পায়, কেউ যেন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হতে পারে। বিদ্যালয় হবে এমন একটি সামাজিক প্রতিষ্ঠান যেখানে সব শিশু তাদের চাহিদা মতো শিক্ষণ লাভ করতে পারবে। আর ইনক্লুসিভ ক্লাসরুম বা অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ এমন একটা শ্রেণীকক্ষ হবে যেখানে এটা একটা সামাজিক প্রতিষ্ঠান হবে যেখানে সব শিশুরা তাদের চাহিদা মতো শিক্ষণ লাভ করতে পারবে। ঠিক আছে, তাদের চাহিদা মতো শিক্ষণ সেখানে তারা কী করবে, লাভ করবে। যে কোনো শিশুর শারীরিক, বৌদ্ধিক, সামাজিক, প্রাক্ষবিক, ভাষাগত কিংবা অন্য যে কোনো পরিস্থিতি যাই থাকুক না কেন তাকে বিদ্যালয়ে প্রবেশের অধিকার দেওয়াই হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। যে কোনো শিশুর যদি শারীরিক সমস্যা থাকে বা তার বৌদ্ধিক সমস্যা থাকে বা তার সামাজিক প্রাক্ষবিক থাকে, ভাষাগত কিংবা অন্য কোনো পরিস্থিতি যাই থাকুক না কেন তাকে সর্ব অবস্থায় আমাদের কি করতে হবে, বিদ্যালয়ে প্রবেশের অধিকার দিতে হবে। এটা হচ্ছে কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলেছে যে একটা শিশু শারীরিক দুর্বল, বৌদ্ধিক দুর্বল, যে কোনো পরিস্থিতির শিশুটা হোক না কেন, অর্থাৎ সব শিশুদেরকে ক্লাসে আমাদের কি করতে হবে, অন্তর্ভুক্তি করতে হবে। দ্যাট ইজ কল অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ। তাদের মধ্যে প্রতিবন্ধী শিশু হতে পারে, উন্নত মেধাসম্পন্ন শিশু হতে পারে, পথ শিশু হতে পারে, শিশু শ্রমিক হতে পারে, উপজাতি সম্প্রদায়ের শিশু হতে পারে, ধর্মীয়, ভাষাগত, সাংস্কৃতিক দিক থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের শিশু হতে পারে বা অন্য কোনো কারণে ব্যক্তিগত অসুবিধা আছে এমন শিশু হতে পারে। সকলেই অন্তর্ভুক্ত হবে। একদম ডিটেলস ক্লিয়ার করে একদম পরিষ্কারভাবে আমাদের কি দিয়েছে দেখুন, যে অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে প্রতিবন্ধী শিশু আসতে পারবে, উন্নত মেধাসম্পন্ন হলেও ঠিক আছে, পথ শিশু হোক বা শিশু শ্রমিক হোক বা উপজাতি সম্প্রদায়ের শিশু হোক বা ধর্মীয় ভাষাগত দিক দিয়ে একটু সংখ্যালঘু সম্প্রদায়ের শিশু হোক বা অন্য কোনো কারণে ব্যক্তিগত অসুবিধা আছে এমন শিশু হোক, সব শিশুরাই কিন্তু এই ইনক্লুসিভ এডুকেশন অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অন্তর্ভুক্ত হবে। তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার লক্ষ্য বা তার এইম কয়েকটি রয়েছে, এইমগুলো আমরা একটু দেখে নিই। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে একীভবন এবং স্বাভাবিকরণ।
ইন্টিগ্রেশন মানে সবাইকে এক করা এবং সবাইকে একটা সবার জন্য যাতে স্বাভাবিক কন্ডিশন থাকে, কারোর জন্য একটা কোনো স্পেশাল কিছু করা, কারোর জন্য নর্মাল করা। যেমন অনেক যেমন আমার ক্লাসে 4টা শিশু রয়েছে, 2জনের জন্য আমি স্পেশালভাবে পড়ালাম আর বাকি 2জনকে নর্মাল ছেড়ে দিলাম, বুঝলে বুঝ না বুঝলে নাই। এই ধরনের আমরা করবো না ভাই। সবার ক্ষেত্রে সমান স্বাভাবিকভাবে আমাদের শেখাতে হবে মেইন স্ট্রিমিংয়ের মাধ্যমে। আর একীভবন মানে সবাইকে আমি সমান করব, ইন্টিগ্রেশন। ঠিক আছে। একীভবন এবং স্বাভাবিকরণের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও সাধারণ সম্পর্ক শিশুদের মধ্যে একটা সুন্দর বোঝাপড়ার সম্পর্ক গড়ে তোলা। এই ইন্টিগ্রেশন এবং মেইনস্ট্রিমের মাধ্যমে যারা স্পেশাল নিড শিশু রয়েছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে এবং সাধারণ শিশু যারা রয়েছে, তাদের মধ্যে একটা সুন্দর বোঝাপড়ার সম্পর্ক যাতে গড়ে তোলা যায়। মেইনস্ট্রিমিংয়ের ফলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষণের পারদর্শিতা ঘটিয়ে শিক্ষণে বাধা দূরীভূত হয়। ঠিক আছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা রয়েছে তাদেরকেও আমরা অ্যাড করব, আমরা বলেছিলাম না? বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদেরকে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে হবে এবং তাদের ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে। অর্থাৎ তারা যেহেতু এখানে ক্লাসে এসছে, ভালো করে পড়ছে, পড়ার সুবিধা পাচ্ছে, তারা ভাবে যে ইয়েস আমাদেরকেও তো সমান সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তো তাদের মনে আত্মবিশ্বাস জাগিয়ে তুলবে যে ওই যারা অন্য শিক্ষার্থী যদি পারে তাহলে আমি কেন পারবো না, ওই ধরনের আত্মবিশ্বাস তার মনে কী হবে, সৃষ্টি হবে এবং তার ব্যক্তিত্ব বিকাশে যেটা যথেষ্ট সাহায্য করবে। সাধারণ শিশুদের যে ধরনের শিক্ষার ও শিক্ষামূলক অভিজ্ঞতা আদান প্রদানের সুযোগ আছে, সেই সুযোগ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কাছে পৌঁছে দেওয়া। ইয়েস, সাধারণ শিশুদেরকে আমরা যেমন শিক্ষার বা শিক্ষামূলক অভিজ্ঞতা তাদের ক্ষেত্রে আদান প্রদানের সুযোগ করি, অর্থাৎ এক কথায় সে সাধারণ শিশুদেরকে আমরা যেভাবে শিক্ষাদান করি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকেও আমরা সেমভাবে কী করতে হবে, শিক্ষাদান করতে হবে। দ্যাট ইজ কল মেইন ফান্ডা। ঠিক আছে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দর্শনে কে বলেছে দেখি, একই কথা বলবে ভাই, ঘুরিয়ে ফিরে দেখুন। জাতি, ধর্ম, বর্ণ, সংস্কৃতি, লিঙ্গ অথবা প্রতিবন্ধকতা নির্বিশেষে প্রত্যেক শিশুর সার্বজনীন শিক্ষা লাভের সমান অধিকার রয়েছে। তাই দেশের সব ধরনের শিশুকে শিক্ষার অধিকার দান করা প্রয়োজন। কি বলেছে? জাতি, ধর্ম, বর্ণ, যে কোনো জাতির হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো ধর্মের হোক, যে কোনো সংস্কৃতির হোক, যে কোনো লিঙ্গর হোক, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, বা ট্রান্সজেন্ডার হতে পারে, বা প্রতিবন্ধকতা হতে পারে, বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফট হতে পারে, যে কোনো ধরনের শিশু হোক, প্রত্যেক শিশুকে আমরা কি করব, সার্বজনীন শিক্ষা লাভের সমান অধিকার তাদের রয়েছে। প্রত্যেকটা শিশুর কি সার্বজনীন শিক্ষার যে অধিকার, সেই অধিকারটা তার রয়েছে। আর আমরা তাকে সেই অধিকার থেকে বঞ্চিত করতে পারি না। তাকে আমরা সেই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে সবাইকে আমরা কি করব, অন্তর্ভুক্ত করব। তাই দেশের সব ধরনের শিশুকে শিক্ষার সুযোগ দান করাটা একান্ত প্রয়োজন। নেক্সট, মূল স্রোতে নিয়ে আসা। মেইন স্ট্রিমিং মানে কি? মূল স্রোতে নিয়ে আসা। আগে যে বললাম, স্বাভাবিকভাবে তাকে বুঝিয়ে দেওয়া। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিবন্ধকতে শিক্ষা লাভের অধিকার রয়েছে। তাই দেশের সব শিশুকে সমান সুযোগ যখন দেব, তখন সবাই মূল স্রোতে চলে আসবে। সমন্বিত শিক্ষা ব্যবস্থা এবং অন্তর্নিহিত শিক্ষা ব্যবস্থা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা, উভয় প্রকার শিক্ষা ব্যবস্থাতেই মূল কথা প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তার ক্ষমতা ও চাহিদা অনুযায়ী সুযোগ দানের মাধ্যমে যত দ্রুত সম্ভব বিদ্যালয়ের সাধারণ শিশুদের সঙ্গে শিক্ষা গ্রহণের যাতে সামাজিক যোগাযোগ গড়ে তোলে এবং তাদের সঙ্গে মিশে যাওয়ার সুযোগ সৃষ্টি করা হয়। দেখুন, সমন্বিত শিক্ষা ব্যবস্থা হোক আর অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা হোক, এই দুটোই শিক্ষা ব্যবস্থা একই কথা বলেছে। প্রত্যেকের একটাই মূল কথা, যে দ্বারা স্পেশাল নিড যারা শিশু রয়েছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে, এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কারা আপনারা জানেন? যদি জানেন না থাকলে কমেন্ট করুন, আমি জানিয়ে দেবো, একটা ক্লাসে ডিটেলস আলোচনা করব। তো প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তার ক্ষমতা এবং চাহিদা অনুযায়ী যাতে করে বিদ্যালয়ের যে সাধারণ অন্যান্য শিশু আছে ওদের সমান সুযোগ করে, ওদের লেভেলে একদম সমানে যাতে তারা সামাজিক যোগাযোগ গড়ে তুলতে পারে এবং তাদের সঙ্গে যাতে মিশে যাওয়ার সুযোগ সৃষ্টি করতে পারে। ঠিক আছে। এই কথাটা সমন্বিত শিক্ষা ব্যবস্থা হোক আর অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা হোক, দুটোই কিন্তু সেম কথা বলেছে, যে
প্রত্যেকটা শিশুকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা রয়েছে তারা এবং সাধারণ বিদ্যালয়ের শিশু রয়েছে, দুই ধরনের শিশুরাই কিন্তু সমানভাবে এখানে অংশগ্রহণ করতে পারবে। ব্যতিক্রমী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এই যে সাধারণ বিদ্যালয় বা সাধারণ শিশুদের সঙ্গে শিক্ষাদান ও বেড়ে ওঠাকে আধুনিক শিক্ষা বিজ্ঞানের ভাষায় মেইন স্ট্রিমিং বলে। আগে বলেছিলাম স্বাভাবিককরণ। এই ব্যতিক্রমী অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা রয়েছে, এই যে সাধারণ বিদ্যালয় বা সাধারণ শিশুদের সঙ্গে তাদের যে শিক্ষাদান হচ্ছে এবং তারা একই সঙ্গে যে তারা বেড়ে উঠছে, এই উঠার যেটা আধুনিক যেটা শিক্ষা বিজ্ঞানের ভাষায়, অর্থাৎ এই কথাকে আমরা মেইন স্ট্রিমিং বলতে পারি, স্বাভাবিককরণ। এক কথায় শেষ, যারা একদম আপনার কাঁচা শিশু রয়েছে, একদম আমরা বলি গাধা স্টুডেন্ট, গাধা ওয়ার্ডটা অ্যাকচুয়ালি ভুল, সেটা বলা উচিত নয়, কিন্তু যদিও আমরা বলে থাকি আপনাদের বোঝানোর জন্য বলছি। এই একদম খারাপ স্টুডেন্টের সঙ্গে একদম ভালো স্টুডেন্ট সবাইকে যখন আমরা একত্রিত করে যখন ভালো করে শিক্ষাদান করব, তার মধ্যে যারা স্পেশাল কিছু যাদেরকে দিতে হবে, যারা অত্যন্ত নিম্নমানের রয়েছে, তারাও যখন এই সাধারণ শিশুদের সঙ্গে একত্রে শিক্ষাদান করবে এবং তাদের সঙ্গে একত্রে বড় হওয়ার চেষ্টা করবে, একত্রে জ্ঞান লাভ করার চেষ্টা করবে, এইটিকে আমরা শিক্ষা বিজ্ঞানের ভাষায় এই সিস্টেমটাকে আমরা বলবো মেইন স্ট্রিমিং। ঠিক আছে, প্রকৃতপক্ষে সমন্বিত শিক্ষার ধারণা থেকেই এসেছে এই মেইন স্ট্রিমিংয়ের ধারণা। মেইন স্ট্রিমিংয়ের ধারণাটা এই সমন্বিত শিক্ষার ধারণা থেকে এসেছে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কিন্তু 7টা স্তম্ভ রয়েছে। দেখুন কী কী 7টা স্তম্ভ আমরা দেখে নিই। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার 7টা স্তম্ভ রয়েছে। একটা হচ্ছে কি ইনভলভমেন্ট, মানে অংশগ্রহণ। এখানে আমাদের অংশগ্রহণ করতে হবে। প্রত্যেকটা শিশু সমানভাবে তাদেরকে কি করানো চাই, আমাদের অংশগ্রহণ করানো চাই, সবাইকে কিন্তু অংশগ্রহণ করতে হবে। তারপর হচ্ছে কি নট ডিসক্রিমিনেশন, কাউকে বাদ না দেওয়া। ইয়েস, যেহেতু সবার জন্য সমান শিক্ষা, সবাইকে সমান সুযোগ সুবিধা দেব, তো কাউকে বাদ দেবো কোন দুঃখে ভাই? কাউকে তো আমরা বাদ দিতে পারি না। সবার ক্ষেত্রে যেহেতু সমান, সুতরাং কাউকে তো আমরা এখানে বাদ দিতে পারবো না। সবাইকে সমানভাবে আমাকে মানে মতো দিতে হবে। তারপর হচ্ছে কোলাবোরেশন, একযোগে কাজ করা, সবাই যাতে একসঙ্গে কাজ করতে পারে, একযোগে কাজ করতে পারে, সেটা আমার চিন্তা করতে হবে। লেভেলিং, একই স্তরে নিয়ে যাওয়া, সবাইকে আমি একটা স্তরে নিয়ে যাব। এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হোক বা সাধারণ শিশু হোক বা উচ্চ মেধাবী ছাত্র হোক, সবাইকে আমি একটা লেভেলে নিয়ে যাব। দ্যাট ইজ কল লেভেলিং করা, একটি স্তরে। ইউনিভার্সাল ডিজাইন অফ স্কুল অ্যান্ড সোসাইটি, স্কুল এবং সোসাইটির যেটা ডিজাইন রয়েছে সেটা যেন ইউনিভার্সাল হয়, অর্থাৎ কি স্কুল এবং সমাজের যেটা নিয়ম রয়েছে, নিয়মকানুন আদব কায়দা, সেটা যেন সবার ক্ষেত্রে সমান হয়। তারপর হচ্ছে সহযোগিতা, ঠিক আছে, সবার ক্ষেত্রে সমান সহযোগিতা দেখাতে হবে। তারপর হচ্ছে কি প্রভিশন রিসোর্সেস, বিভিন্ন আমাদের উপাদান থাকতে হবে এই ক্লাসগুলো কন্ডাক্ট করার জন্য বা তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কীভাবে শিক্ষাদান দিতে পারি। আলটিমেটলি আজ যাকে একটু বেশি পড়াবো, যাকে কম পড়াবো, সেটা মূল কথা নয়। মূল কথা হচ্ছে কি সবাইকে সমান চোখে দেখতে হবে, সবার জন্য সমান শিক্ষা দিতে হবে, সবাইকে এক লেভেলে নিতে হবে, সবার সঙ্গে কোলাবোরেশন থাকতে হবে, একযোগে সবাই মিলে কাজ করতে হবে। দ্যাট ইজ কল্ড 7 স্তম্ভ। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার জন্য আবশ্যিক পরিষেবা এবং শিক্ষকের ভূমিকা কী? আমরা এই যে ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে আমরা শিক্ষকের ভূমিকা কিন্তু অনেক রয়েছে, আর শিক্ষকের ভূমিকা থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে। প্রতিবন্ধী শিশুদের জন্য প্রয়োজনীয় নির্দেশ কৌশলের পরিকল্পনা করা। প্রতিবন্ধী যারা শিশু রয়েছে তাদের জন্য আমরা কিছু প্রয়োজনীয় নির্দেশ যেটা কৌশলের পরিকল্পনা করতে পারে। ঠিক আছে, আরে ভাই রুক জানা ভাই। অর্থাৎ প্রতিবন্ধী শিশুদের যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য একটা প্রয়োজনীয় আলাদা নির্দেশ দিতে হবে। তো এই নির্দেশের আমাদের কী ধরনের নির্দেশ দেব, এই নির্দেশ কৌশলের পরিকল্পনা করতে হবে। শিক্ষাদানের বিষয়গুলি সঠিকভাবে নির্ধারণ করতে হবে। কিভাবে শিক্ষাদান করছি এই দিকগুলো আমাকে কী করতে হবে, সঠিকভাবে নির্ধারণ করতে হবে। পাঠ্যক্রমিক কার্যক্রমের পাশাপাশি সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর ব্যবস্থা করতে হবে। কারিকুলার প্লাস কো কারিকুলার অ্যাক্টিভিটিস, ঠিক আছে। শুধুমাত্র পাঠ্যপুথিতে যা রয়েছে তা আমাকে পড়ালে হবে না, আমাকে তার পাঠ্যপুস্তকের বাইরে যেমন খেলাধুলা, ব্যায়াম, নাচ, গান, এই ধরনের সহ পাঠ্যক্রমিক যে কার্যাবলী রয়েছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, সেগুলির ব্যবস্থা আমাকে করতে হবে অন্তর্ভুক্তিমূলক
শ্রেণীকক্ষে। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, নিয়মিত শিক্ষার্থীদের বাড়ির কাজ দিতে হবে এবং সেগুলি সময় মতো সংশোধন করে। আমি শিক্ষার্থীদের বাড়ির কাজ দিলাম এবং তার খাতা আমি দেখলামই না, সেটা কখনো সম্ভব নয়। ঠিক আছে ভাই, তো দেখে নিই আমাদের পরবর্তী স্লাইড কী রয়েছে। শ্রেণীর শৃঙ্খলা যাতে বজায় থাকে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। শ্রেণীর শৃঙ্খলা, ক্লাসরুমের ব্যবস্থা কিন্তু সঠিকভাবে থাকতে হবে। যদি ক্লাসরুমের ব্যবস্থা আপনার শৃঙ্খলা যদি ভালো করে না থাকে, তাহলে আপনি কি করে তাদেরকে মেনটেন করবেন, সেটাও তো একটা কথা। সুতরাং শ্রেণীর শৃঙ্খলা যাতে বজায় থাকে সেই দিকে আপনাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। উপযুক্ত মূল্যায়ন ব্যবস্থা পরিচালনা করতে হবে। ঠিক আছে, মূল্যায়ন ব্যবস্থা আপনার থাকতে হবে। মূল্যায়ন না থাকলে আপনি ভালো কতটুকু শেখাচ্ছেন, কে কতটুকু বুঝতে পারলো না বুঝতে পারলো সেটা আপনি বুঝতে পারবেন না। শিশুদের সাফল্য সম্পর্কে নিয়মিত খোঁজখবর নেওয়া, কোন ছাত্র কতটুকু সাফল্য লাভ করেছে, কোন ছাত্র এখনও একটু পিছিয়ে পড়েছে, এই সমস্ত জিনিস নিয়ে আপনাকে সবসময় নিয়মিত খোঁজখবর রাখতে হবে। সঙ্গে শিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সুযোগ ত্বরান্বিত করা। প্রতিবন্ধী যারা শিশু রয়েছে তাদের যে সহপাঠী যে রয়েছে, সহপাঠীর মাধ্যমে আপনি তাকে শিক্ষার সুযোগ করে দিতে পারেন। যে সহপাঠী ওই তার প্রতিবন্ধী শিশুর যে সহপাঠী রয়েছে সেজন্য তাকে একটু ভালো করে বুঝিয়ে দেয় যে যাতে কী করে সেটা শেখা যায়। ঠিক আছে, যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত তাদের সঙ্গে প্রতিবন্ধী শিশুদের পছন্দ অপছন্দ, চাহিদা, পাঠ্যক্রম প্রভৃতি বিষয়ে আলোচনা করা। কারণ অনেক আমাদের শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা কিন্তু প্রতিবন্ধী শিক্ষার্থীদের কী করে শিক্ষা দিতে হয় তাদেরকে কিন্তু ট্রেনিং দেওয়া হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তো ওই সমস্ত যারা শিক্ষার্থী রয়েছে শিক্ষক শিক্ষিকা তাদের সেই পছন্দ অনুযায়ী পাঠ্যক্রম নিয়ে আমাদের আলোচনা করা। কোনো পদ্ধতিতে প্রতিবন্ধী শিশুদের পঠন পাঠনের সহায়তা করা হবে সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দান করা। প্রতিবন্ধী শিশু যারা রয়েছে, হ্যান্ডিক্যাপ শিশু রয়েছে, তাদেরকে কোন পদ্ধতিতে আমরা পঠন পাঠনের সহায়তা করতে পারি সে বিষয়ে পরামর্শ দান করতে হবে। প্রয়োজনীয় পরামর্শ আমাদের অবশ্যই দান করা উচিত। প্রতিবন্ধী এবং পশ্চাৎপদ শিশুদের মূল্যায়নের ব্যবস্থা করা। সবার ক্ষেত্রে মূল্যায়নের বিশেষ ব্যবস্থা করতে হবে, যদিও সেখানে আলাদা করে কিছু নেই, কিন্তু প্রতিবন্ধীদেরকে কিন্তু এটা বিশেষভাবে আলাদা করে করতে হবে যাতে করে তারা যারা সাধারণ শিশু রয়েছে তাদের সঙ্গে সমানে তাল মিলিয়ে যেতে পারে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাধাসমূহ। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধা রয়েছে। কী বাধা রয়েছে দেখি। শিশুর শারীরিক দুর্বলতা। অনেক সময় শিশু শারীরিকভাবে দুর্বল থাকে, তাই সে সাধারণ শিশুর সঙ্গে সমানভাবে পাল্লা দিয়ে যেতে পারে না। শিশুর স্থায়ী ঠিকানার অভাব। একটা শিশু স্থায়ীভাবে হয়তো স্কুলের পাশে বসবাস করছে না, সে অনেক দূর থেকে আসছে, যার কারণে সে প্রতিনিয়ত হয়তো বা নিয়মমাফিক স্কুলে আসতে পারছে না। এক্ষেত্রে তার একটা সমস্যা দেখা দিতে পারে। বাচ্চা তার পারিবারিক দারিদ্রতা থাকতে পারে একটা কারণ। ঠিক আছে, পারিবারিক দারিদ্রতার কারণে সে কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষা আমি তাকে দেওয়ার ক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি হচ্ছে। হতে পারে তার পারিবারিক অশান্তি, তার পরিবারে হয়তো বাবা মা অনেক সময় ঝগড়া করছে, তাই সে পড়াশোনায় পিছিয়ে রয়েছে। সাংস্কৃতিক বৈচিত্র্যগত দিক দিয়েও দেখা যায় সে কি তার মধ্যে বাধা রয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব। অনেক সময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে তাহলে কিন্তু সেটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বাধার সৃষ্টি করবে। বিদ্যালয়ের দূরত্ব, বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু সেটা তার অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট হ্যাম্পার করবে, কারণ সে সময় মতো স্কুলে যেতে পারবে না। আগে যে বললাম, বিদ্যালয়ে কোনো উপযুক্ত এবং অনুন্নত পরিবেশ। বিদ্যালয়ে যদি কোনো উপযুক্ত বা অনুন্নত পরিবেশ না থাকে তখনও কিন্তু এই সমস্যাটা দেখা দেবে। শিক্ষক এবং সহপাঠীর অবহেলা। একটি ছাত্রকে যদি শিক্ষক এবং তার সহপাঠী যদি সবসময় অবহেলা করে, আরে তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই কিচ্ছু পারিস না, এই ধরনের মনোভাব যদি সবসময় একজন শিক্ষক বা সহপাঠী একটা ছাত্রের প্রতি করতে থাকেন তাহলে এই ছাত্রটা অটোমেটিক্যালি কোনো এক সময় দেখা যাবে যে সে কী হবে, তার মধ্যে থেকে এই আমি পারবো না তো পারবো না, ঠিক আছে, তার মধ্যে থেকে এই যে অ্যাগ্রেসিভ ভাব, সে যে পারবে সেই চিন্তাধারা তার মাথা থেকে চলে যাবে। তো সুতরাং আপনারা এই ধরনের করতে যাবেন না, ঠিক আছে। তো এই ধরনের দেখুন, তার পরবর্তীতে আমরা এই ক্লাসে দেখছি। চলুন এবার আমরা দেখে নেই এই টপিক থেকে কী কী এমসিকিউ আমাদের রয়েছে, তাছাড়া প্রিভিয়াস ইয়ার কোয়েশনে কী কী এমসিকিউগুলো এসেছিলো সবগুলি আমরা এক ঝলক দেখে নেব। সাথে থাকুন এবং এই ধরনের ক্লাস পেতে
এই ধরনের ক্লাস পেতে এবং পিডিএফ পেতে, মক টেস্ট পেতে আমাদের সহজগুরু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিন। তো সহজগুরু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা 150 পেমেন্ট করলে আপনারা জয়েন হতে পারবেন। এই আমি পেটিএম নাম্বার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা পেটিএম নাম্বার এবং সেম নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে। তো এই নাম্বারে যদি আপনি 150 পেমেন্ট করে দেন তখন আপনাকে একটা গ্রুপে জয়েন করে দেওয়া হবে। এখানে আপনি সবগুলা ক্লাস পেয়ে যাবেন, তাছাড়া পিডিএফ পেয়ে যাবেন সবগুলা ক্লাসের। তাছাড়া এই 50টার বেশি মক টেস্ট আমাদের এখন চলছে, তো মক টেস্ট আপনি দিতে পারবেন, ঠিক আছে।